ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 ডিগ্রি রাজকাহন নিবেদন করছে জি8 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। স্বাধীন দেশে 54 বছরে অষ্টমবারের মতো মঙ্গলবার উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। 1923-24 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনের পর এই 38তম নির্বাচনের মধ্য দিয়ে 1 বছরের জন্য গঠিত হতে যাচ্ছে 28 সদস্যের কেন্দ্রীয় সংসদ। সর্বশেষ 2019 সালের বিতর্কিত ডাকসু নির্বাচনের 6 বছর পর এই নির্বাচন নিয়ে যে আশা করেছিলেন তা হয়নি বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয়ে 8টি প্রবেশ পথে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির অভিযোগও তাদের। এছাড়া অমর 21 হল ও রোকেয়া হলে ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল ঢাবি ভিসিকে আনুষ্ঠানিকভাবে জামায়াতি প্রশাসন আখ্যা দিয়েছে। এর আগে শিবিরের প্রতি পক্ষপাত দুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার উপর অনাস্থা জ্ঞাপন করে নির্বাচন বর্জন করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত ভিপি প্রার্থী তাহমিনা আক্তার। পক্ষান্তরে বহিরাগতদের ক্যাম্পাসে এনে সেই দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। সব মিলিয়ে কেমন হলো 2025-এর ডাকসু নির্বাচন, জাতীয় রাজনীতিতেই বা এর কেমন প্রভাব পড়তে যাচ্ছে, সব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সিপিবির সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। খায়রুল কবির খোকন, আপনাকে দিয়ে শুরু করি। আপনি ডাকসুর সাবেক জিএস ছিলেন এবং একটা দীর্ঘ সময় দেখেছি আমরা ডাকসু নির্বাচনগুলোতে আসলে যারা রাজনৈতিক দল ছিল তাদের অধীনে হয়েছে, অন্তর্বর্তী সরকারের অধীনে এই প্রথম আসলে একটি আমরা ডাকসু নির্বাচন দেখতে পেলাম এবং অন্তর্বর্তী বাংলাদেশের এই মুহূর্তে আসলে অন্তর্বর্তী সরকারের অধীনে এটি বলা চলে প্রথম নির্বাচন এবং আর কয়েক মাস পরে আসলে আমরা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছি। ডাকসু নির্বাচনটি কি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক ধরনের টেস্ট কেসও বলার চেষ্টা করেছেন অনেকে। আজ সারাদিন নিশ্চয়ই আপনি ডাকসু নির্বাচনের সব খবরাখবর রেখেছেন, কেমন দেখলেন 2025-এর এই ডাকসু নির্বাচন? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমার শ্রদ্ধেয় দুজন সহ আলোচক, আমাদের শ্রদ্ধেয় আমাদের সেলিম ভাই, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় মান্না ভাই ও প্রিয় দর্শক শ্রোতা। তো ডাকসু নির্বাচন নিয়ে ইতিপূর্বে আমাদের সারা দেশে ব্যাপক উৎসদীপনা এবং আলোচনা রয়েছে এবং এই ডাকসু নির্বাচন এবার হচ্ছে একটি ভিন্ন প্রেক্ষাপটে, একটি ফেসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশে এই দীর্ঘ 16 বছর এবং গত জুলাই অগাস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমাদের ফেসিবাদের একটি দানবীয় সরকার, মাফিয়া সরকারের পতনের পর মানুষের মধ্যে যে একটি আশার সঞ্চার হয়েছে, স্বস্তি, যে একটি গণতন্ত্রের যে আবহাওয়া, গণতন্ত্রের যাত্রাটা শুরু হচ্ছে, এটি গণতান্ত্রিক প্রক্রিয়া হবে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টের কাছে মানুষের সেই প্রত্যাশার মধ্যে দিয়ে আমাদের যখন আমাদের একটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ইতোমধ্যে ঘোষিত হয়েছে, নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, তার প্রাক্কালে ডাকসু নির্বাচনটি হচ্ছে। আজকে হলো, সারাদিন ব্যাপী হয়েছে। এখন এই আমাদের মানে কাউন্টিং হচ্ছে, আমাদের এখন সেই ঘোষণার পালা। হয়তো কয়েক ঘন্টার মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে আজকে যে ডাকসু নির্বাচন নিয়ে যে আলোচনা হচ্ছিল, যে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন হওয়ার যে ছিল, কিছুটা ব্যত্যয় হয়েছে, কিছুটা ছন্দপতন হয়েছে। আমরা দেখেছি যে পারস্পরিক কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু অভিযোগ হয়েছে এবং একটি রিগিং করা, কারচুপির অভিযোগ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনের বিরুদ্ধে, বিশেষ করে উপাচার্য এবং আমাদের সাথে যারা জড়িত তাদেরকেও নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছিল, তাদের একটি বিশেষ দলের প্রতি দুর্বলতা রয়েছে বলে করা হয়েছে। এবং সেই আজকে কিছু বিষয় আমরা যেখানে গণমাধ্যমগুলোতে দেখেছি, আমাদের সামাজিক যোগাযোগে আমরা দেখেছি যে আমরা যেটা আশা করেছিলাম যে নির্বাচনটি যে অবাধ, সুষ্ঠু এবং সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে হবে, সেটার কিছুটা ব্যত্যয় হয়েছে, কিছুটা বিচ্ছিন্ন ঘটনা দেখেছি আমরা হয়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের দলের যে প্যানেল, যে আবিদ হামিম ময়েদের প্যানেলের পক্ষ থেকেও জামাত শিবিরের লোকজনের আশেপাশে যে উপস্থিতি, বহিরাগতদের ভিতরে প্রবেশের দেখেছি এবং সন্ত্রাসী কারণে আমরা যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম গ্রেপ্তারেরও একজন দেখেছি, জামাতি একটি সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন বহিরাগতদেরকে নিয়ে জামাত প্রার্থী শিবিরের প্রার্থীরাও প্রকাশ্যে তাদের নিয়ে ক্যাম্পাসে তারা পদচারণা করেছে বা ঘোরাফেরা করতে দেখা যায়।
যেখানে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ হয়েছে। আমরা এবার কিন্তু মানে ক্যাম্পাসে আমাদেরকে সেভাবে আমন্ত্রণ করেনি, আমরা সেবার ইচ্ছা করেই আমরা ক্যাম্পাসে আমরা থেকে বিরত থেকেছি, যেহেতু শিক্ষা পরিবেশ পরিষদ এবং আচরণবিধির মধ্যে বহিরাগতদের ব্যাপারে অন্য সময় যেমন প্যানেল পরিচিতি হয় ডাকসুতে হলগুলোতে, এবং বাইরের যারা শুভাকাঙ্ক্ষী শুভান্নদায়ী তারাও সেখানে ক্যাম্পাসে গিয়ে তাদের দলের প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণা চালায়, কিন্তু এবার সেটা হয়নি সেভাবে। আমরা গিয়েছিলেন মান্না ভাই আর আমাদের বোধহয় আমার ডক্টর মুস্তাক ভাই বোধহয় গিয়েছিলেন একটা অনুষ্ঠানে গত 3 দিন আগে। তো সেখানে ভালো লেগেছে, সেখানে আমাদের আশীর্বাদ করেছেন, তাদেরকে দোয়া করেছেন যেন সুন্দর পরিবেশের মধ্যে নির্বাচনটা হয়। তো আমরা সেখানে আমরা খুব আশাবাদী যে এই নির্বাচনের মধ্যে দিয়ে একটা ভালো রেজাল্ট আসবে, কিন্তু এর মধ্যে কিছু যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটেছে, বড় মোটা দাগে কিছু হয়নি। আশা করি যে এটা জাতীয় রাজনীতিতে আমাদের একটা ইতিবাচক প্রভাব পড়বে, যে গোটা দেশ তাকিয়ে আছে ডাকসুর দিকে, যে ডাকসুর নির্বাচনটা যদি সুন্দর হয় এবং সুন্দর পরিবেশে হয়, যেটা জাতীয় নির্বাচনটাও একই রকমভাবে হবে, যেহেতু বাংলাদেশের সব মানে মেধাবী ছাত্ররা এখানে অধ্যয়ন করে এবং তারা তাদের সুচিন্তিত মতামত ভোটের মধ্য দিয়ে তাদের যে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে, সেই নির্বাচিত করার মধ্য দিয়ে দীর্ঘদিন ডাকসু কর্মকাণ্ড থেকে মানে ডাকসু না হওয়ার কারণে বঞ্চিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা, তাদের জাতীয় রাজনীতি নতুন নেতৃত্ব তৈরি হওয়া অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে, এবং শিক্ষার যে তাদের যে বিষয়গুলি সম্পৃক্ত আবাসিক সমস্যা, তারপরে তাদের যে পরিবহন সমস্যা, তারপরে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে শান্তিপূর্ণ সহ অবস্থান, সেই ক্ষেত্রেও তারা মানে হল সিট মেধার ভিত্তিতে সিট বন্টন এবং গণরুম এবং আমাদের যে গেস্ট রুমের যে মানে কালচার, যে বড় ভাই কালচার, এগুলা যে বিগত দিনে ফেসিবাদ আওয়ামী লীগের আমলে যেসব সেই সরকারি ছাত্র সংগঠনের ছাত্রলীগ যারা নিষিদ্ধ হয়েছে, তারা যেভাবে ক্যাম্পাসকে একবারে মানে দলীয়করণ করা হয়েছিল এবং ক্যাম্পাসকে তারা দখল করে রেখেছিল, জিম্মি করে রেখেছিল, এবং তারা এবং ক্যাম্পাসে সাধারণ ছাত্র মানে আমাদের দলীয় আমাদের দলের নেতাকর্মীরা ক্যাম্পাসে যেতে পারেনি, ক্লাসে যেতে পারেনি, ক্যাম্পাসে যেতে পারেনি, ক্লাস করতে পরীক্ষা দিতে পারেন, ক্যাম্পাসে গেলে তাদের পিটিয়ে হারাডি ভেঙে পুলিশে দিয়ে দিয়েছে। এই ধরনের নৃশংস ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা ইন ফিউচারে আর হবে না। একটু এইভাবে ডাকসুর একটা যে ঐতিহ্য, যে সেটাকে সমুন্নত রেখে আমি মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসতে চাই। আপনি একজন সাবেক ভিপি ডাকসু নির্বাচনে, এবং ডাকসু নির্বাচনে আসলে যারা নির্বাচিত হয়েছেন পরবর্তীতে তারা জাতীয় রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেই ইতিহাসের সাক্ষী হিসেবেই আসলে আপনার আমার সামনে বসে আছেন, এবং আপনি দুবার ভিপি নির্বাচিত হয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এবারে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে যারা নির্বাচিত হবেন, তাদেরকে দেখে কি মনে হচ্ছে যে তারা আসলে পরবর্তীতে জাতীয় নির্বাচনে কতখানি ভূমিকা রাখতে যাচ্ছেন? তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, কারণ নির্বাচিত কেমনে দেখবো এখন? যারা লড়াই করছেন তাদের সম্বন্ধে তো নিশ্চয়ই জানার না। যদি এরকম করে প্রশ্নটা করেন যে যারা একটু প্রমিনেন্সে আছে, যাদের চোখে পড়ছে, তারা পরবর্তী রাজনীতিতে কি করবে, তো আমি এরকম দেখার মতো ধরেন পাই ছাত্র দল থেকে যারা আসছে, ধরে নিচ্ছি যে তারা এই জীবন শেষ করবার পরে জাতীয় রাজনীতিতে প্রবেশ করবে, হয়তো তাদের যে রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলে যোগ দেবে। ধরেন ইসলামী ছাত্র শিবিরের অঘোষিত, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, তারা এখান থেকে বেরোবার পরে জামাত ইসলামে যোগ দেবে। আমি আমার দলের কথা বলতে পারি, আমার যারা আছে তারা যোগ মানে এখান থেকে বেরিয়ে এসে আবার আমাদের দলেই যোগ দেবে, সেটা আশা করি। বামপন্থী যারা আছেন তাদের দলেই যোগ দেবেন। এদের আলাদা করে যদি আপনি মূল্যায়ন করতে বলেন, তাহলে তো একটা লম্বা স্টোরি হয়ে যাবে। এখন যদি এরকম করে বলেন যে এদের মধ্যেই জিততে পারেন, এরকম ভেবে আপনি ভবিষ্যৎ রাজনীতিতে তাদের ভূমিকার কথা বলেন, তাহলে আমি দুটো দল নিয়ে আলোচনা করবো এখানে, একটা জাতীয়তাবাদী ছাত্র দল আর একটা ইসলামী ছাত্র শিবির। মানে সারাদিন আমি বেশ প্রফুল্ল ছিলাম, যদিও আমি ডাকসুতে দুবার ভিপি থাকলেও এইবার আমার দল থেকে কেউ জিতবে না সেরকম প্যানেল নেই, কিন্তু তবুও ভোটটা ভালো হচ্ছে, আমার ভালো লাগছিল। অনেক বড় সংকটের মধ্যে ছিলাম, তো আমাদের তিনটা টার্ম ভোট চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। একটা ফেয়ার ভোটের লড়াই মানুষ বহুদিন ধরে করছে, এবং যে লড়াইয়ের চূড়ান্ত পরিণতিতে নিয়েছে এই ছাত্ররাই, তাদের নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা নিশ্চয়ই গণতন্ত্রের জন্য একটা উদাহরণ তৈরি করতে পারবে,
এবং অনেস্টলি যদি বলি সারা দিন আমি তাই ভেবেছি। এমনকি আপনার এখানে ঢোকার আগে পর্যন্ত না হলেও এখানে ঢোকার 1.5-2 ঘন্টা আগে পর্যন্ত এরকম মনে হচ্ছে ভালো আছে, কিন্তু প্রধানত ধরেন বিকেল 3টা-4টা থেকে আমি অভিযোগ উঠতে দেখছি, এবং সেই অভিযোগ উঠতে উঠতে এখন তো মোটামুটি কিছু কিছু গুরুতর অভিযোগও উঠছে। আমি বর্তমানে দেশ যারা চালাচ্ছেন, আপনি ভূমিকাতে একটা বললেন না যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম নির্বাচন, আর এক জায়গায় না আমাকে এরকম করে বলেছিল, তাই বললাম যে অন্তর্বর্তী সরকারের অধীনে আবার ডাকসু নির্বাচন কি? এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে হচ্ছে, তারা পরিচালনা করছেন। অন্তর্বর্তী সরকারের কি এখানে কোনো ভূমিকা আছে? কি জানি, দূরবর্তী লেজে লেজে জোড়া দিয়ে বর্ধমান যাওয়া যায় প্রবাদ আছে না, এরকম করে কেউ যদি দেখায় হয়তো দেখাতে পারে, এছাড়া আমি তাদের ভূমিকা দেখছি না। একটা যদি বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পর্কে অভিযোগ তো উঠেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্পর্কে অভিযোগ উঠেছে, যেটা আপনারা একটু আগে দেখালেন এখানে। তো এইরকম ভিসি উনি পরে অবশ্য সংবাদ সম্মেলন করে বলেছেন যে না, আমি কোনোদিন কোনো দল করিনি, কিন্তু বিরাট একটা অংশ বিশ্বাস করছে না, একটা অংশ আবার বিশ্বাস করছে। কিন্তু একে যখন নিয়োগ দেওয়া হলো ওনাকে, তখন বর্তমান সরকার কি বুঝে তাকে নিয়োগ দিয়েছে? তারা কি জানতো যে তিনি জামাত শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন? তারা কি জানতো যে তারা কিছুই করে না, কোনো পার্টি করতেন না? কি এই অভিযোগটা উঠলো কেন? মানে এরকম অভিযোগ তো আমি নির্বাচনের আগেও শুনেছি যে উনি শিবিরের প্রেসিডেন্ট, সেক্রেটারি এদেরকে নিয়ে বা নেতাদের নিয়ে হলে হলে ভিজিট করেছেন, হয়তো 5টা হলে করেনি, 2টা হলে করেছেন। তো খারাপ লেগেছে যে এটা কোন দিকে যাচ্ছে, যেটা একটা মডেলের মতো হতে পারতো। ধরেন কী হয়েছে, জাতীয় নির্বাচন নিয়ে না মানুষের মধ্যে এখনও প্রশ্ন আছে, ভাই নির্বাচনটা হবে তো ঠিকঠাক মতো হবে? এই ডাকসু নির্বাচনটা যদি খুবই চমৎকারভাবে হতে পারতো, এটা একটা কনফিডেন্সের জায়গা তৈরি করতো, এবং আমি সন্ধ্যা পর্যন্ত মনে করেছি এইটাতে আমরা বহুল অংশে সফল হয়েছি। এখন কি আপনি খানিকটা উদ্বেগ উৎকণ্ঠা অনুভব করছেন? আমি সেই বিষয়টি আপনাকে বলি, বিশেষ করে এখানে আপনি যেটা দেখালেন না, আমি এখন দেখলাম জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট বলছেন যদি ভোট গণনায় কোনো কারচুপি করা হয় তাহলে সবাইকে এটা প্রতিরোধ করবেন। আবার উনি পাল্টা বলবো না কীভাবে বলবো আমি জানি, ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সম্মেলন করে বলছেন যে যদি বিশৃঙ্খলা বা সৃষ্টির চেষ্টা করা হয় তাহলে শেখ হাসিনার পরিণতি বরণ করতে হবে। দুটো কথাই তো খুব সিরিয়াস, এটা কি কথার কথা? মানে এই এতগুলো দিন, সে 10-15 দিন যাই হোক, যেরকম করে তারা খুবই যুক্তিসঙ্গত রিজনেবল আচরণ করলেন, হঠাৎ করে এই সন্ধ্যার পরে এটা তো বদলে গেল মনে হচ্ছে। এটা কি সংঘাতময় পরিবেশ? কি অভিযোগ করা হয়েছে যে গেটে গেটে এন্ট্রি পয়েন্টগুলোতে একটা দল তাদের বাইরে এটা মজুত করেছে। 2 জনকে আপনার টিএসসি সামনে ধরেছে যে এরা সব বহিরাগত, প্রমাণ হয়েছে তারা বহিরাগত, এবং তারা কোন দল করে সেটাও প্রমাণ হয়েছে। মানে একটু একটু বেশি করে জমাট বেঁধে যাচ্ছে না সংকটটা মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা মোকাবেলা করার জন্য কি যথেষ্ট? এইটাতে আমার কনফিডেন্স। এই জায়গাটিতে আমি আসবো আবারও, কিন্তু আমি একটু যেতে চাই মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে। আপনি স্বাধীনতা পরবর্তী সময় আসলে একদম প্রথম দিকে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন। ছাত্রলীগকে বাদ দিয়ে আসলে হয়তো দীর্ঘদিন পর বাংলাদেশ একটি নির্বাচন দেখলো, এবং ছাত্রলীগ যদি এখন নিষিদ্ধ, তারপরে আসলে এই প্রথম নির্বাচনে 17 বছর পরে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এক ধরনের নির্বাচন আমরা দেখেছি, যে নির্বাচনের দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল। আওয়ামী লীগকে ছাড়া যখন যদি আমরা যার সামনে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটি করি, সেই নির্বাচনেও আসলে এরকম উৎসবমুখর পরিবেশ, ঠিক একই রকম পরিস্থিতি আমরা দেখব বলে কি মনে করেন? আওয়ামী লীগকে, ছাত্রলীগকে নিয়ে যদি হতো, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন, সামনে জাতীয় নির্বাচন, দেখেন এই নির্বাচনে অংশগ্রহণ করা বা করতে দেওয়া না দেওয়া, এই বিষয়টা কোনো হুকুমদারির মাধ্যমে হতে পারে বলে আমি মনে করি না। একদিকে আমি বলবো যে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে, যদি তাই সত্য হয় তাহলে পরে জনগণ দ্বারাই সে প্রত্যাখ্যাত, তার উপরে একটা হুকুমদারি জারি করে নিষিদ্ধ করার তো কোনো প্রয়োজন হয় না। এবং হুকুমদারি করার জন্য যারা বলে, আমি মনে করি যে তারা তাদের যে এই যে বক্তব্যটা বলল যে জনগণ থেকে বিচ্ছিন্ন, এই বক্তব্যের প্রতি তাদের আসলে বিশ্বাস নেই, এটা মিথ্যা বানিয়ে বলছে। তারা এখনও মনে করে যে না বিরাট সাপোর্ট আছে, সমস্ত মানুষ ওই দিকে চলে যেতে পারে। মুসলিম লীগকে তো আইন করে নিষিদ্ধ করতে হয়নি। 54 সালের যুক্তফ্রন্টের নির্বাচনে
অটোমেটিকই সে চলে গেছে। এবং আমাদের দেশের মানুষ, বাঙালি সাইকোলজি যদি ভালো করে, মনস্তত্ত্ব ভালো করে স্টাডি করেন, দেখবেন খুব চিল্লাবে, ফাঁসি দাও, একে শেষ করে দাও। যখন ফাঁসি দিবে বলে, আরে লোকটাকে ফাঁসি দিয়ে দিল, একটা সিম্প্যাথি চলে আসে। এই সুযোগটা কেন আজকে দেওয়া হবে? একটা শাসন, যেই শাসন পিরিয়ডটা একটা ফ্যাসিস্ট দুঃশাসন হিসেবে চিহ্নিত, আমরা সেটার পেছনে কেন ঘুরব? এইটা আলোচনার বিষয়বস্তু বলে আমি মনে করি না। এখন আপনি বারবার বলছেন, এখানেও বলা হলো যে ডাকসু ইলেকশন হয়ে গেছে, এখন এইটা নিয়ে একটা কিছু মূল্যায়ন টুল্যায়ন করেন। ইলেকশন তো হয়নি এখনো। ইলেকশনে অনেকগুলো বিষয় থাকে, নমিনেশন, প্রচার প্রপাগান্ডা, ছাত্রদের কাছে যাওয়া, ভোট দেওয়া এবং ভোট গণনা। শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত তো আপনি বলতে পারবেন না যে এটা কী হয়েছে। এর ভেতরে কতগুলো ঘটনার অভিযোগ হিসাবে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত করা হয়েছে এবং তার প্রমাণ্য জনগণের সামনে উত্থাপন করা হয়েছে। এখন দুইটা বিষয় দেখতে হবে, যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো জেনুইন কিনা। কেন বাংলাদেশ, আমি একবার লিখেছিলাম, রাজনীতিতে পলিটিক্স ঢুকে গেছে। এবং আপনি ইন্ট্রোডাকশানে বললেন যে সব কিছুই নিয়ন্ত্রণ করে রাজনীতি, কিন্তু এটার সঙ্গে আরেকটা সেন্টেন্স যোগ করলে পূর্ণ হয়, রাজনীতিকে নিয়ন্ত্রণ করে অর্থনীতি। রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। সুতরাং আমরা দেখতে পাবো যে এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে ছাত্র সমাজের ভেতরে যেই প্রক্রিয়াগুলো চলেছে সেটা তো কমপ্লিট হয়নি। এবং কোথায় কোথায় ফাঁক ছিল, কোথায় কোথায় দুর্বলতা ছিল, সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে। হয় এইগুলো প্রথমে আমাদের দেখতে হবে যে যেগুলো অভিযোগ এসেছে জেনুইন কিনা। সেকেন্ড, আমাদের দেখতে হবে জেনুইন হলেও সেগুলো বিচ্ছিন্ন ঘটনা কিনা, নাকি সেটা একটা ওয়েল অর্গানাইজড মাস্টার মাইন্ডের, যেই শব্দগুলো আজকাল খুব প্রচলিত, এবং মেটিকুলাসলি প্ল্যান্ড, একেবারে নিখুঁতভাবে পরিকল্পিত। এবং এমন নিখুঁতভাবে আপনি বুঝতেই পারবেন না, টেরই পাবেন না। ডাকসু নির্বাচনকে ঘিরে সেই সম্ভাবনা আছে বলে কি মনে করেন? অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ আমরা পুরানো রাজনীতিক সংস্কৃতি এবং ধারা থেকে তো পট করে বেরিয়ে আসতে পারবো না। এবং রুগ্নতা আমাদেরকে গ্রাস করে ফেলেছিল এবং রাজনীতিকে গ্রাস করে ফেলেছিল। এবং এই সুযোগ নিয়ে রাজনীতিকীকরণ, ব্লাডি পলিটিশিয়ান, সেখান থেকে সরে যাও এবং রাজনীতির বাইরের লোককে দিয়ে দেশ শাসন করো, এইরকম একটা প্রতিক্রিয়াশীল চিন্তা এখানে নিয়ে আসছে। কিন্তু এটা তো হবার নয়, কেননা এটা গ্রিক দার্শনিকরাই বলে গেছে, ম্যান বাই নেচার ইজ পলিটিক্যাল, মানুষ মাত্রই হলো রাজনীতিক বিং। সুতরাং রাজনীতি ঘুরে ফিরে আসবেই। এবং সেইখানে সমস্যার সমাধানটা হলো আমাকে মোর অ্যান্ড মোর পলিটিক্যালাইজেশন করতে হবে জনগণ। কিন্তু এই যে আপনি বলছেন জনগণকে অনেক বেশি রাজনীতিকরণ করতে হবে, সেই জায়গাটিতে স্বাধীনতার পর থেকে আজকের আগ পর্যন্ত যে 7বার ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে আসলে কারা জয়ী হয়েছেন কারা জয়ী হননি, সেই সমীকরণটি বাংলাদেশের রাজনীতিতেও আমরা দেখেছি পরবর্তীতে একটা বড় প্রভাব বিস্তার করেছে। আজকের এই ডাকসু নির্বাচনের ফলাফল যদিও এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি, সেটি আসলে কতখানি বাংলাদেশের সামনের রাজনীতিতে প্রভাব বিস্তার করবে, আমি জায়গাটিতে আসবো। একটি বিরতির সময় হয়েছে। জি25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 নিবেদিত রাজকাহন দেখছেন। মাহমুদুর রহমান মান্না, স্বাধীনতার পর থেকে আসলে আজকের আগ পর্যন্ত যেই 7বার আমরা ডাকসু নির্বাচন হতে দেখেছি, সেখানে যারাই আসলে জয়ী হয়েছেন আমরা সাধারণত শিবির সমর্থিত কাউকে জয়ী হতে দেখতে পাইনি, বা আসলে এই যে সমীকরণটা আমরা দেখি ডাকসুতে যারা নির্বাচিত হন তারা আসলে পরবর্তী দিকে জাতীয় নির্বাচনের সমীকরণে একটা বড় প্রভাব ফেলেন। এবারের 2025-এর ডাকসু নির্বাচনে যেই প্যানেলই জয়ী হবে বা যেই দলের সমর্থিত গোষ্ঠী জয়ী হবে, তারা কতখানি প্রভাব ফেলবেন? মানে এটা বলবার আগে একটা ভূমিকা বলি। আমাদের বাঙালিদের স্বভাব কি জানেন, আমরা হয় গলাগলি করি নাহলে গালাগালি করি। মানে ডাকসুকে এখন যে সেকেন্ড পার্লামেন্ট বলছি না, আপনিও বললেন, কয়েক জায়গাতেই শুনলাম টিভির মধ্যে, সেকেন্ড পার্লামেন্ট কীভাবে হতে পারে? ডাকসু কোনো পার্লামেন্টই নয়। ডাকসু যেভাবে চলে এটার মধ্যে কোনো পার্লামেন্টারি সিস্টেমই নেই। সিনেট, ঢাকা ইউনিভার্সিটি বা সব ইউনিভার্সিটির সিনেট আছে, এই সিনেটগুলো একভাবে চলে, সেটাতে ওই ধরনের বক্তব্য ভোটে ভোটে কিছু সিদ্ধান্ত হয় না, ভাইস চ্যান্সেলর যেরকম করে সেটা হয়। ডাকসু বিষয়টা একদম অন্যরকম। এটা হলো মানে সবাই, যেমন এইবার আমি দেখলাম খুব প্রবণতা হচ্ছে কি, ডাকসুর হচ্ছে
ছাত্রদের আন্দোলন করবে, ছাত্রদের দাবি দেওয়া ইত্যাদি, একটা ট্রেড ইউনিয়ন বডির মতো, বার্গেনিং এজেন্টের মতো। কিন্তু ডাকসু তার প্রসিদ্ধি, সম্মান, গৌরব যা অর্জন করেছে সবই হলো সমাজ চেতনামূলক, সমাজ পরিবর্তনমূলক আন্দোলন করে, এমনকি স্বাধীনতা যুদ্ধের বীজ বপন করে। ধরেন 69-এর ডাকসু যদি দেখেন তাহলে এটা একটা এক্সাম্পল আমাদের কাছে যে এই ডাকসু বাংলাদেশের ইতিহাস নির্মাণ করেছে। এটার পরিসমাপ্তি হয়তো পরের ডাকসুতে হয়েছে। এখানে তোফায়েল ভাই ভিপি ছিলেন, ওখানে আসম রব ভিপি ছিলেন। তোফায়েল ভাই 6 দফার আন্দোলনের সময় যেরকম কাজ করেছেন, শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছেন, জাতির পিতা বানিয়েছেন, আসম রব স্বাধীনতার পতাকা দেখিয়েছেন। নিশ্চিতভাবে এই রকম বড় মাপের কাজ আগামী দিনে কোনো ডাকসু করতে পারবে বলে আমার মনে হয় না। এটা তো একটা খুবই রোমাঞ্চকর, এক্সাইটিং, হিস্টোরিক্যাল ঘটনা। তো ওই রকম কিছু করার তো সুযোগ নেই। আবার ধরেন সেলিম ভাইয়ের সময় বা আমার সময়, সেলিম ভাই তার কথা বলবেন, মানে সেলিম ভাই খুব ভালো ছাত্র ছিলেন, আমি ওনার মতো ভালো ছাত্র ছিলাম না, কিন্তু খারাপও ছিলাম না। ঢাকা কলেজে উনিও পড়েছেন, আমিও পড়েছি তার 1 বছর পরে। সেলিম ভাই ছাত্র জীবনে মানে একটা আইকনের মতো ছিলেন। কি অর্থে আমি বলছি, ধরেন ভালো ছাত্র তো পলিটিক্স করে না, উনি স্ট্যান্ড করা ছাত্র, আন্দোলন করে ঢাকা কলেজ থেকে বহিষ্কৃত হয়েছেন। তার যে ডাকসু, সেই ডাকসু কিন্তু খুব ফাইটিং, ওই তোফায়েল ভাই রবের মতো হয়নি। এটা অনেক পিসফুলি গেছে, কনস্ট্রাকটিভ, মানে এখন হাতে হাত ধরি এসো দেশ গড়ি, এইরকম স্বাধীনতার পর ওনাদের স্লোগানই ছিল এরকম। আমার সময় আমার বিরুদ্ধে ওবায়দুল কাদের তো আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, মূল অভিযোগ ছিল মাহমুদুর রহমান মান্নার আমলে বটতলা কথা বলে না। আমি আবার পাল্টে বলতাম, ভাই আপনারা কথা কইতে মানা করে কে, আসেন বটতলায় যত খুশি কথা বলেন না, কথা বলান। মানে এই সব নিয়ে ছিল, তার মধ্যে রাজনীতির চর্চা ছিল। দেখেন এইবারে কোনো রাজনীতির কথা শুনেছেন? এত বড় যে অভ্যুত্থান হয়ে গেল 24 সালে, এত রক্তপাত, সবাই বলছে এই খুনিদের বিচার চাই, এই রক্তের মূল্যায়ন চাই, তারপরে লুটেরাদের বিচার চাই, একটা ভালো দেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ, কত কি, কিচ্ছু নাই এই ডাকসুর মধ্যে। তাহলে কি আসলে কোথাও না কোথাও গিয়ে আমরা আসলে সত্যিকারের যে রাজনীতি সেখান থেকে সত্যি দূরে সরে আসছে কিনা? খায়রুল কবির খোকন, সরাসরি রাজনৈতিক দলের প্রভাব থাকে ডাকসু নির্বাচনে, এমনটাও আমরা শুনতে পেয়েছি, যদিও সেটি থাকার কথা নয়, কিন্তু সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কিংবা এবারের ডাকসু নির্বাচনে আসলে যেই রাজনীতি বা যে চিন্তার কথা বলছেন মাহমুদুর রহমান মান্না, সেই চিন্তার প্রতিফলন আসলে কতখানি দেখা গেছে বলে আপনি মনে করেন? ঠিকই বলেছেন যে সরাসরি রাজনৈতিক প্রভাব থাকবে না, এটা ঠিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, সেখানে জাতীয় রাজনীতির সাথে ডাকসুর সম্পর্ক থাকাটাই স্বাভাবিক। সেখানে দলীয় প্যানেল, যেটা অতীতে আমরা হয়েছে, আমরা আমাদের সময় যেটা বললেন 69-এর গণঅভ্যুত্থানের আমার ডাকসুর ভূমিকার কথা বললেন আমাদের মান্না ভাই। তার পরবর্তীতে আমরা দেখেছেন যে 1982 সালের পর থেকে 1982 সালের 24শে মার্চ যে সামরিক জান্তা স্বৈরাচার এরশাদ একটি নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা দখল করার পর তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সবার আগে কিন্তু গর্জে উঠেছিল। সেখানে কিন্তু এই গণতন্ত্রের জন্যে মানে রাজপথে লড়াই সংগ্রাম করেছে। আমরা 1983 সালের মধ্য ফেব্রুয়ারিতে কুখ্যাত মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে যে ঐতিহাসিক আমাদের যে ছাত্র সমাজের যে আন্দোলন ছিল, এই যে জনাল জাফর, দীপালি শাহ, তারা সেদিন শহীদ হয়েছিল, সেই আন্দোলনের পরবর্তীতে কিন্তু ধারাবাহিকতা, তখন কিন্তু মান্না ভাইরাও সেখানে নেতৃত্ব দিয়েছেন। তখন তিনি ডাকসুর বিপি ছিলেন, তার আগে 80-81-তে উনি ছিলেন। তো সেখানে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু সেই আন্দোলনটাকে একটা মানে এরশাদ বিরোধী আন্দোলনকে একটা মাত্রায় নিয়ে গিয়েছিলেন। সেখানে কিন্তু সেটাকে ধারাবাহিকতার পরবর্তীতে এই দীর্ঘ 9 বছর আমাদেরকে সেই লড়াই করতে হয়েছে। জাতীয় রাজনীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে অনেক ঘটনা ঘটেছে। মানে এই দেশে প্রায় বলা যায় যে প্রায় 99% সামথিং জনগণ কিন্তু এই স্বৈরাচার এরশাদ বিরোধী গণতন্ত্রের জন্য তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে। তারপরে আমরা দেখেছি যে প্রশাসনযন্ত্র ব্যবহার করে সেখানে কিভাবে তারা কুক্ষিগত করেছিল। সেই ডাকসু নির্বাচনের, আমরা 79 ডাকসু নির্বাচনে তখন সংগ্রাম পরিষদ বিজয় হয়েছিল, সন্তাল মুস্তাক হয়েছিলেন। তখন আমরা করেছিলাম দুদুরি প্যানেল, আমি এজেস করেছিলাম।
করেছিলাম, আমরা পরাজিত হয়েছিলাম। পরবর্তীতে আবার সেখানে তাদের মধ্যে অনৈক্য বিভেদের থাকার কারণে সেখানে যেহেতু 14 দল থেকে সংগ্রাম পরিষদ থেকে হয়েছিল, তাদের মধ্যে মানে সেভাবে অনৈক্য বিভেদ থাকার কারণে, আদর্শগত দ্বন্দ্ব থাকার কারণে আমরা দেখেছি যে শেখ মুজিবের ছবি নামিয়ে ডাকসু ভবন থেকে বিপিজিএস রুম থেকে নামিয়ে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে উল্লাস করতেও দেখেছিলাম। তারপরে তারা কিন্তু আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে পারে নাই, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা হয়েছিল 69-এ। কিন্তু পরবর্তীতে আমরা যখন আসলাম 90-তে, আমার খোকন আলম যে আমাদের যে প্যানেল ছিল, সেই প্যানেলে কিন্তু আমরা কিন্তু তখন দলীয়ভাবে আমাদেরকে সরাসরি আমাদের দলের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, এই বেগম খালেদা জিয়া কিন্তু সরাসরি সেখানে আমাদের স্ট্যান্ডিং কমিটি সহ জাতীয় নেতৃবৃন্দরা আমাদেরকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। কারণ বিগত দিনে আন্দোলন সংগ্রামের আমাদের যে ভূমিকা ছিল, ভূমিকায় থাকার কারণে সেখানে এই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তারা সঠিকভাবে দিয়েছিলেন। যার কারণে ছাত্র সমাজও তারা উপলব্ধি করতে পেরেছিল যে আমাদেরকে নির্বাচিত করে, কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে পরীক্ষিত। আমরা তারা দেখেছে যে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আমরা লড়াই সংগ্রাম করেছি, জীবন বাজি রেখেছি, মামলা খেয়েছি, জেলে গিয়েছি, মার খেয়েছি একাধিকবার, যার কারণে এই ছাত্র সমাজের আস্থার জায়গায় তৈরি করতে পেরেছিলাম। আমাদের সেই আস্থার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমি এক সেকেন্ড শেষ করছি, সেই আস্থার কারণে কিন্তু 90-এর 6 জুনে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে অন্য সব সংগঠন থেকে আমরা প্রায় 8-10 হাজার ভোটের ব্যবধানে বিজয় হয়েছিলাম এবং সংখ্যাগরিষ্ঠ আসন মানে 21টি পদের, ডাকসুর 21টি পদের মধ্যে আমরা 21টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিজয় হয়েছি এবং 16টি হলের মধ্যে 14টি হলে আমরা বিপুল ভোটের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন পেয়ে বিজয়ী হয়েছিলাম। এবং সেই বিজয়ী হওয়ার পরে কিন্তু আমরা আন্দোলনকে আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিলাম জিহাদে লাশকে রেখে। সেই আন্দোলনটা কিন্তু আমাদের মানে আমরা সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠন একই মঞ্চে, জাতীয় রাজনীতিতে 15 দল 7 দল 5 দল কিন্তু এক মঞ্চে আসতে পারে নাই, কিন্তু আমরা আমাদের এই যে 10ই অক্টোবর আগামী দিনে আসছে, 10ই অক্টোবর যে সচিবালয় গেরোকে কেন্দ্র করে তখন জিহাদ আমাদের দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ে থেকে আসছিলেন, ওই উল্লাপাড়ার সিরাজগঞ্জ থেকে আসছিলেন, তাকে হত্যা করা হয় পুলিশের গুলি। তার লাশ এনে আমরা কিন্তু তার লাশ রেখে আমরা সেখানে শপথ বাক্য পাঠ করেছিলাম যে এই যতক্ষণ পর্যন্ত না এই সামরিক যন্ত্র একসাথে স্বৈরশাসকের পতন না হয়, পতন রাজপথ থেকে ফিরে যাব না। সেই আন্দোলনের সারা বাংলাদেশে আন্দোলনের লেলিহান শিকার ছড়িয়ে পড়েছিল, যার কারণে ডাকসু ভবনে বসে ডাকসুর নেতৃত্বে এই ডাকসু সহ আমাদের প্রায় 23টি সংগঠন আমরা একটি সর্বদলীয় ছাত্রকে গঠন করেছি। সেই সর্বদলীয় ছাত্রকে গঠনের মধ্য দিয়েই মানে ছাত্র আন্দোলনকে চূড়ান্ত রূপ আমরা দিয়েছিলাম। এবং আমাদের ডাক্তার শামসুল আলম খান মিলন সে নিহত হয়েছিল 27শে নভেম্বর, সেই আন্দোলনের পরে সেই গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল। সেই রূপের মধ্যে 6 ডিসেম্বর এরশাদের পতন হয়। সেই কিন্তু সেটা সম্ভব হয়েছিল যে আমি দলীয়ভাবে যাওয়ার কারণে আমাদের মধ্যে যে একটা ইউনিটি ছিল, আমাদের যে এই কারণে আমরা কমিটমেন্ট ছিল, আমাদের প্রতিশ্রুতি ছিল, যার কারণে আমরা সম্ভব হয়েছিল। আমার জি যেতে হবে আপনার কাছে, আমি আসতে চাই আপনার কাছে মজিদুল ইসলাম সেলিম। এই যে আসলে পাল্টা অভিযোগের কথা আমরা শুরুতেই বলছিলাম যে অনেকে বলার চেষ্টা করছেন ছাত্রদল বলছে যে জামায়াতি প্রশাসন, আবার অনেকে বলছে শিবিরের প্রতি পক্ষপাত দুষ্টু। এই যে পাল্টা অভিযোগ, আবার মির্জা আব্বাস আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছেন, সেই ধরনের একটা অভিযোগ নিয়ে এসেছিলেন আবু বাকের, এবং সেটি আবার মির্জা আব্বাস কিছুক্ষণ আগে আপনি নিশ্চয়ই সেটিকে গাঁজাখুরি গল্প বলে সেই অভিযোগ তিনি অস্বীকারও করেছেন। এই পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে ডাকসু নির্বাচনকে আপনি দলীয়করণ করার প্রচেষ্টা খুঁজে পাচ্ছেন কিনা? না, আমি এই প্রসঙ্গটা বলে গেছি। অভিযোগগুলো প্রথমে ভেরিফাই করতে হবে। আমাদের আন্তর্জাতিকভাবেও দেখবেন তালেবানকে সৃষ্টি করেছে আমেরিকা, আর আফগানিস্তান তালেবান হয়ে গেছে এই অজুহাত দেখিয়েই কিন্তু সে আফগানিস্তানে আক্রমণ করেছে। কাকে দিয়ে কোনটা করা হচ্ছে? ক্যারাম বোর্ড খেলার সময় স্ট্রাইকার মারে ডান দিকে, গুটি যায় বাঁ দিকে। বাংলাদেশের রাজনীতি ডেঞ্জারাস, বুঝতে হলে পরে আপনাকে কিন্তু ভালো করে এটা খেয়াল করে দেখতে হবে। ওর জন্য অভিযোগগুলো সত্য কি মিথ্যা এটা প্রথমে যাচাই করার ব্যাপার। আর সেকেন্ড হলো এগুলো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, আবার এটা একটা টোটাল অর্গানাইজ প্ল্যান পরিকল্পিত একটা নীল নকশার অংশ হতে পারে। এবং নীল নকশার অংশ হতে হলে সেইটার পেছনে একটা রাজনৈতিক কারণ এবং রাজনীতির পেছনে অর্থনৈতিক কারণ অবধারিতভাবে আছে বলে আমাদের ধরে নিতে হবে। রাজনীতির কারণটা কী হতে পারে? যে আপনি যেটা বললেন, সব মানুষের এরকম ভাবে ডাকসুতে কী হয় এটা দিয়ে বুঝতে পারবো যে আগামী দিনে দেশের রাজনীতিতে কী হচ্ছে, ক্ষমতায় কে যাবে। তাহলে পরে সমস্ত জিনিসটা ইকুয়েট করার চেষ্টা করা হচ্ছে। একজন রাজনৈতিক দল যদি আমি হই, তাহলে আমি চেষ্টা করব যে তাহলে আমি ক্ষমতায় যেতে চাই,
এই ইলেকশনের রেজাল্টের উপরে আমার ক্ষমতায় যাওয়া না যাওয়া নির্ভর করছে, এবং সেইটার উপরে এতদিন ধরে আওয়ামী লীগ লুটপাট করেছিল, এখন আমি লুটপাট করার সুযোগ থেকে বঞ্চিত হব কি হব না, এতদিন রোজা রেখে মানুষ চলতে পারে নাকি, এইসব প্রচলিত কথা। কিন্তু সমস্ত জিনিসটাকে চেঞ্জ করে একটা নতুন পরিবেশ নিয়ে আসার দাবি নিয়ে স্বপ্ন দেখেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, এবং বিরাট বিজয়। আমাদের জাতি বিজয় অর্জন করতে জানি, কিন্তু বিজয় ধরে রাখতে পারি না, এইটাই হলো আমাদের দুর্ভাগ্য। এবং এই স্বপ্ন পূরণ হবে কি হবে না, একটা কবিতার একটা লাইন আছে, জয় করে তবু ভয় কেন মর যায় না। আমার মনের ভিতরে জয় আমরা করেছি, কিন্তু সংশয় রয়ে গেছে। কেননা কিন্তু এই সংশয়টা আসলে কেন রয়ে গেল, আমি আপনার কাছে ঠিক এই জায়গাটিতেই আসতে চাই। আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে আমাকে। জি25 প্রাথমিক রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 প্রাথমিক রাজখান দেখছেন। মুজিদুল ইসলাম সেলিম, প্রশ্ন রেখে বিরতিতে গেছিলাম, আপনি বলছিলেন ডাকসু নির্বাচন নিয়ে সবকিছু মিলে একটা সংশয় আসলে এখনো রয়ে গেছে, সেটি কেন? এটার কারণ হলো ঐতিহাসিকভাবে আমাদের দেখতে হবে। আমি কথাটা একটুখানি বলেছি যে আমরা বিজয় অর্জন করি, কিন্তু বিজয় ধরে রাখতে পারি না। কেননা পুরানো ব্যবস্থার উপরে নির্ভর করে যদি আমি নূতনকে নির্মাণ করতে চাই, তো নূতন জায়গা পাবে না, কেননা পুরানোটা একটা আলাদা শক্তি থাকে। কেননা যেটা চলমান, যেটা বিদ্যমান থাকার কারণেই তার ভেতরে কিন্তু অ্যাডিশনাল কতগুলো ইনার্শিয়া, দ্য ফোর্স অফ ইনার্শিয়া সায়েন্সের ভাষায় বলে, সেটা থেকে যায়। নৌকা যদি আপনি ভাটিতে চালান তরতরাই যাবে, আর উজানে উল্টা হাওয়ায় যদি বাইতে চান তাহলে দেখবেন অনেক কষ্ট হয়। কিংবা আরেকটা কোটেশন আমি বলতে চাই, রবীন্দ্রনাথ সম্ভবত, রোগ সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক না। তা আমাদের ভাবতে হবে এই জিনিসগুলো। সুতরাং পুরানোর একটা অ্যাডভান্টেজ থাকে, কিন্তু নূতনের আবির্ভাব ঘটে হলো বিপ্লবের সময়, বিদ্রোহের সময়। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, হানাদার বাহিনীকে সরিয়ে দিয়ে আমরা মুক্ত এলাকা গঠন করেছিলাম। আমার কাছে শোনেন, ওই মুক্ত এলাকায় কোনো নারী ধর্ষণ ছিল না, নারী নির্যাতন ছিল না, কোনো ঘুষ দুর্নীতি ছিল না, কোনো চুরি ডাকাতি ছিল না, ফুলের বাগানের মতো সুন্দর। সেই দেশ আমরা করতে পারলাম না কেন এত বছরও? কেননা যে পুরানো আমলাতন্ত্র, পুরানো ব্যবস্থা, সেই পুঁজিবাদ, সেই লোভ লালসা, কনজিউমারিজম, ভোগবাদ, প্রদর্শনবাদ, এই সমস্তটাই আবার আমি সেইটাকে অবলম্বন করে আমি আগানোর চেষ্টা করলাম। সর্বনাশ হয়ে গেছে এইখানে। এবং এইটা করতে হলে পরে ছাত্ররা আওয়াজ তুলেছে ঠিকই, কিন্তু ছাত্র হলেও তার একটা শ্রেণী বৈশিষ্ট্য কিন্তু আছে, এবং সেটা হলো মধ্যবিত্ত এবং বুর্জোয়া চিন্তাভাবনা, ভাবধারা। এইটা আমি না চাইলেও ভিকটিম অফ হিজ ক্লাস পজিশন, সে নিজেই নিজের শ্রেণী অবস্থানের ভিকটিম হয়ে যায়। এবং এইখানে আমাদের ভাবতে হবে যে এইটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, সেটা আরও গভীর আলোচনা। আমি খালি অনুরোধ করব সকলের কাছে, এরকম পিরিয়ড আসে, সবসময় হয় না, যখন গভীর রাজনৈতিক আলোচনায় গিয়ে আমাদের সব সত্যগুলোকে, তার সাধারণ সূত্রগুলোকে আবিষ্কার করতে হবে। জি নিশ্চয়ই। মাহমুদুর রহমান মান্না, ডাকসু নির্বাচনকে ঘিরে পারিপার্শ্বিক বিভিন্ন ইস্যু আসলে সামনে উঠে এসছে, কিন্তু মূল আসলে যে ইস্যুটি থাকবার কথা ছিল সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবর্তনকে আসলে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারবে একটি ডাকসু নির্বাচন। সেই জায়গাটিতে আসলে আমরা কতখানি ফিরে আসতে পারবো বলে মনে হয়? বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে? অনেকগুলো বিল্ডিং করবে, আরো হল করবে, আরো লাইব্রেরিতে বই দেবে, আরো 2টা নতুন লাইব্রেরি বানাবে। কি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মানে কি বোঝায়? যদি বিশ্ববিদ্যালয়ের এইরকম কাঠামোগত মানে গাঠনিক উন্নয়ন বোঝাতে চান, তার জন্য টাকা লাগবে, সেটা ডাকসু থেকে দেবে। এগুলো ডাকসুর কাজই নয়। এগুলো আমরা বলছি, আমাদের কাছে ওই যে ধারণা আছে এমপি সাহেব যেরকম করে রাস্তা বানায়, ওরা ডাকসু বোধহয় এরকম কাজ করবে। ডাকসু এরকম কাজ কখনই করতে পারে না। ডাকসু যেটা করতে পারে সেটা হচ্ছে কি, ছাত্রদের শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করা, ছাত্রদের শিক্ষার যদি উপকরণ দরকার সেগুলো করা, তাদের যাতায়াত ইত্যাদি সুগম করা। তার জন্য সরকারের সাথে বার্গেইন করবে, নিজের এগুলো সরবরাহ করতে পারবে না, সেই কাজ তারা করতে পারে। আমি মনে করি সেটা তারা যদ্দূর পারে করেও। কিন্তু দেশটা এমন যে ডাকসুই শেষ পর্যন্ত আন্দোলনের প্রতীক হয়ে গেছে। সবাই ডাকসুর কাছে বলে যে এই করো এই করো, যে জন্যে আমি বিভিন্ন জায়গায় বসে আপনাকে সুযোগ পেলাম আরেকবার বলি, আমি ডাকসুতে বিপি থাকবার কালে ঢাকা ইউনিভার্সিটির জন্য বাস এনেছিলাম। আমি আনিনি, তখন যারা সরকার ছিল তাদের কাছে বলেছি, এবং মানে
মেজরিটি তো বাইরে থাকে, তাদের পরিবহনের জন্য বাসটা খুব ভালো, কিন্তু এইটা যে আমার আমল আনছে কয়টা লোক জানে, ওই জন্য আমাকে কয়জন ধন্যবাদ দিচ্ছে। বরঞ্চ আমাকে যেটুকু চেনে ভালোবাসে বা এখনও মনে রেখেছে সেটা কিন্তু বক্তৃতার জন্যে, মিছিলের জন্যে, অথবা ভালো কালচারাল প্রোগ্রাম হয়েছে এগুলোর জন্যে করে। সো ডাকসু যেটা আর একটা করতে পারে সেটা হচ্ছে সমস্ত এক্সট্রা কারিকুলার যে আছে, এক্সট্রা একাডেমিক যে অ্যাক্টিভিটি আছে, মনে করেন যে লিটারি কম্পিটিশন, কালচারাল কম্পিটিশন, স্পোর্টস, গেমস যা আছে, এগুলোর মধ্যে অনেক নতুন ট্যালেন্ট দেশের জন্য তৈরি হয়, সেই কাজগুলো হয়তো করতে পারে। আর বৃহত্তর আঙ্গিকে ব্যাপক ছাত্রদের দিয়ে, যেহেতু ছাত্ররা চেতনায় সমৃদ্ধ হতে পারে, ভ্যানগার্ড হতে পারে ফর ডেমোক্রেটিক মুভমেন্ট, সেটা করতে পারে। বর্তমান ডাকসু আগামী দিনের রিকনস্ট্রাকশন, সংস্কার, এইভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলবার কাজের পথিকৃৎ হতে পারে। নিশ্চয়ই। খায়রুল কবির খোকন, 2025-এর এই ডাকসু নির্বাচন যে দলই জয়ী হয়ে আসবে কেন, সেই সব কিছু মিলিয়ে আসলে প্রত্যাশিত যে ডাকসু নির্বাচন আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে দেখতে চেয়েছিলেন, সেই প্রত্যাশিত ডাকসু নির্বাচন দেখতে পেয়েছেন কি না? তো এখনও আমরা আশা করব যে আমাদের ডাকসু নিয়ে যেন, যেটা আমরা যে প্রত্যাশায় আশায় বুক বেঁধে আছি, যে জনগণ এবং ছাত্র সমাজের আশা হতো না হয় আর কি, সেই ডাকসুর যে নতুন যে ডাকসু আমরা অপেক্ষা করছি, হয়তো আজকের মধ্যে হয়তো আমরা জানতে পারবো, কয়েক ঘন্টার পরেই জানতে পারবো। সেই ডাকসু যেটা বললেন আমাদের শ্রদ্ধেয় মান্না ভাই, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে তারা যে ঐতিহ্য, যে ডাকসুর যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেটাকে সমুন্নত রেখে এবং ছাত্র সমাজের ছাত্রদের যে দাবিগুলো, সেই দাবিগুলোকে বাস্তবায়ন করা, এক্সট্রা কারিকুলাম বলতে সাহিত্য, কৃষ্টি, কালচার, ক্রিয়া, ডিবেট, এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ছাত্রদের যে বেসিক ডিমান্ড রয়েছে, যে বেকার সমস্যা, সেগুলো নিয়ে কথা বলা এবং আবাসিক সমস্যা, মানে তারপরে পরিবহন সমস্যা এবং আমাদের যে আদার্স যে অনুকূল পরিবেশ রক্ষার জন্য যা যা করা দরকার সেগুলো তারা করবে। তার পাশাপাশি ডাকসু যেহেতু এই দেশের মেধাবী, প্রতিভাবান এবং সচেতন ছাত্র সমাজের নির্বাচিত প্রতিনিধি একটি প্রতিষ্ঠান, একটি নিরপেক্ষ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ডাকসু আন্দোলন সংগ্রামের পাদপীঠ হিসেবে আমরা অনাদিকাল থেকে দেখে আসছি। সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলেছে এবং সেখানে ডাকসুকে বলা ঢাকা বিশ্ববিদ্যালয় বা আন্দোলন সংগ্রামের সূতিকাগার পাদপীঠ, এবং অনেকে বলছেন সেকেন্ড পার্লামেন্ট, মিনি পার্লামেন্ট, অনেকে বলেছেন, এটা ব্যাখ্যাও দিয়েছেন আমাদের মান্না ভাই। তো এখন আমি যে কথাটি বলছি, যে তাদের কাছে প্রত্যাশাও মানুষের অনেক, সেই প্রত্যাশাটা পূরণের ক্ষেত্রে আমি মনে করব যে সেখানে সব দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের এই যে ঐতিহ্য, বিগত দিনে যে অনেক আমাদের যে দীর্ঘ 16 বছরের যে আমাদের তিক্ত অভিজ্ঞতা, তার থেকে বেরিয়ে এসে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ডাকসুর দিকে যে তাকিয়ে রয়েছে সারা বাংলাদেশ, ডাকসু কী বলে, সেই ডাকসুর প্রতিনিধিরাও আমাকে সেখানে তাদের সেই ইতিবাচক ভূমিকা, তাদের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, আগামী 1 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ ইম্পার্শিয়াল থাকবেন, নিরপেক্ষ থাকবেন এবং আমাদের যে জাতীয় রাজনীতিতেও তারা যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র সংগঠন, জাতীয় রাজনীতি সবাই ডাকসু নির্বাচনকে উদাসীনতা না দেখিয়ে প্রতি 1 বছর অন্তর ডাকসু নির্বাচন হয়, নতুন জাতীয় নেতৃত্ব বেরিয়ে আসে, দেশ জাতির কল্যাণে যেন কাজ করা। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না এবং মুজাহিদুল ইসলাম সেলিম আজকে আমাদেরকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি পেটিশ পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।